সময় কখনো থেমে থাকে না, সে তার নিজের ছন্দে নিজের গতিতে এগিয়ে চলে। এই গতির সাথে তাল মিলিয়ে আমরা ক্রমশ বড় হই। আমিও তার ব্যতিক্রম নই। তাই এভাবেই একসময় আমি ক্লাস 9-এ উঠলাম। এমন সময় অনেকটাই অপ্রত্যাশিতভাবে তোর একটা বিয়ের প্রস্তাব এলো আমাদের কাছে। আমাদের জ্যাঠতুতো বড়দার বন্ধু, রেলের স্টেশন মাস্টারের চাকরি, খুব ভালো পরিবার, আর সর্বোপরি চরিত্র। ছেলের সপক্ষে এমন জোরালো সুপারিশ এলো যে আমাদের পক্ষে সেটা অগ্রাহ্য করা প্রায় অসম্ভব হয়ে উঠল। তাই সেই স্রোতের অনুকূলে গা ভাসিয়ে বাবা কলকাতার দিকে রওনা হলো ছেলেকে প্রত্যক্ষ দেখার জন্যে। বাবা সেখানে গিয়ে সবকিছু দেখে বুঝে বিয়ের পক্ষে মত দিয়ে আগরতলা ফিরে এলো। বিয়ের তারিখ প্রায় 2 মাস পর। মা বলল, আমি একবার দেখলামও না, তুমি একেবারে মত দিয়ে চলে এলে। বাবা বলল, এত ভালো ছেলে, এত ভালো পরিবার, আমি যে না করতেই পারলাম না। মা বলল, ছেলেদের চোখে অনেক কিছু ধরা পড়ে না। আমার মেয়ের ভবিষ্যতের প্রশ্ন, আমার মোটেও ভালো লাগছে না। বাবা তখন মাকে বুঝিয়ে বলল, তুমি ছেলেকে দেখো, যদি কোনো কারণে তোমার আপত্তিকর কিছু মনে হয়, নিশ্চিন্ত থাকো, তোমার অমতে কিছুই হবে না। এখানে বলে রাখি, পাত্ররা পূর্ববঙ্গীয় বলে আমারও প্রাথমিকভাবে কিছুটা আপত্তি ছিল, কিন্তু আমি তখন সবে ক্লাস 9, তাই স্বাভাবিকভাবেই দুর্বল আমির আরও দুর্বল আপত্তি ধোপেও টিকল না। নির্দিষ্ট দিনে আমরা সবাই কলকাতা রওনা হলাম। মোটামুটি দুপুরের আগেই আমরা জ্যাঠার বাড়ি পৌঁছে গেলাম। আগে থেকেই ঠিক করা ছিল যে আমরা সন্ধ্যের সময় ছেলেকে দেখতে যাব। যথাসময়ে পৌঁছেও গেলাম। অনেক দিন আগের কথা, প্রায় 33 বছর কেটে গেছে এর মধ্যে। সব খুঁটিনাটি মনেও নেই, কিন্তু একথা মনে আছে, মানুষটিকে প্রথমবার দেখে শুধুমাত্র যে পছন্দ হয়েছিল তা নয়, একেবারে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। অনবদ্য কোনো কিছুই নয়, কিন্তু এমন শান্ত, স্নিগ্ধ, ভরসা জাগানো ব্যক্তিত্ব আগে তেমন দেখিনি। মারও দেখলাম আমারই মতো ছেলে দেখে পছন্দ হয়ে গেছে খুব। বাবার দিকে তাকিয়ে দেখলাম বাবা মিটিমিটি হাসছে। মাকে বলল, কেমন, বলেছিলাম না। মাও দেখলাম হালকা হেসে মাথা নাড়ল। আর কি, এবার বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেল জোর কদমে। ছোটবেলায় মানুষের হিংসুটেপনা কিছু বেশিই থাকে। কিরকম দেখো, ওই সময় কন্ট্যাক্ট লেন্সের সবে সবে চল উঠেছে। বাবার মনে হলো, বিয়ের সময় দিদির যদি চশমা না থাকে তাহলে ভালোই হয়। যেমন ভাবা তেমনই কাজ, চলে এলো কন্ট্যাক্ট লেন্স। দিদি, তোর চোখ থেকে চশমা নেমে গেল সাময়িকভাবে। সবার মুখে হাসি, সবাই ভালো ভালো বলছে। আমার কিন্তু মোটেও ভালো লাগলো না। আমার তোর থেকেও মোটা চশমা, কিন্তু আমার কথা কেউ ভাবলো না। কান্নায় আমার চোখ ভরে এলো, গলা বুজে এলো অভিমানে। চোখ থেকে চশমা খুলে ফেললাম। চোখে দেখতে না পেলেও আর কোনোদিন চশমা পরবো না প্রতিজ্ঞা করলাম। কিন্তু আবছা চোখে লক্ষ্য করলাম কেউ আমার দিকে তাকিয়েও দেখছে না। চশমা না পরার কারণও কেউ জিজ্ঞেস করলো না। এই অপমান বেশিক্ষণ সহ্য করতে পারলাম না, তাই প্রতিজ্ঞা ভেঙে আবার চশমা পরে নিলাম। দিদি, তোকে আমি এত ভালোবাসি, তবু সেদিনের সেই অভিযোগ ও অভিমানের কথা ভাবলে আজও আমার খুব লজ্জা লাগে, আবার হাসিও পায় নিজের বোকামি ও সরলতার কথা ভেবে। আমার হাতের লেখা ভালো বলে ছোটবেলায় আমার খুব অহংকার ছিল। দিদির বিয়ে হচ্ছে, নিমন্ত্রণের কার্ডও ছেপে চলে এসেছে। অনেক দিন পর বাড়িতে বিয়ে হচ্ছে, সব আত্মীয় স্বজনের ঠিকানা জোগাড় করা হয়ে গেছে। এবার শুরু হবে কার্ডের নাম ও ঠিকানা লেখা। আমি খুবই উৎসাহিত ও আত্মবিশ্বাসী এই ব্যাপারে, কিন্তু বাধা এলো সম্পূর্ণ অন্য দিক থেকে। আমার মেজ জ্যাঠামশাই খুবই রাশভারী মানুষ ছিলেন। তিনি এই নাম ঠিকানা লেখার মহান দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন। ওনার রাগের কারণে আমরা সবাই তাকে খুব ভয় ও সমীহ করতাম, কিন্তু আমার স্বাদ পূরণের সুযোগ যে হাতছাড়া হয়, তাই আমি অনেক সাহস করে তার কাছে গিয়ে আমার ইচ্ছের কথা বললাম। উনি আমায় পাত্তাই দিলেন না। আমি মরিয়া হয়ে বললাম, আপনি আমার পরীক্ষা নিন, দেখুন আমার হাতের লেখা ভালো না খারাপ। খারাপ বা অপাঠযোগ্য হলে না হয় আমার আবেদন নাকচ করে দেবেন, আমাকে আমার যোগ্যতা প্রমাণ করার একটা সুযোগ অন্তত দিন। কিন্তু উনি ওনার সিদ্ধান্তে অনড়, হবে না তো হবেই না। আমি তখন বললাম, আমাকে কয়েকটা অন্তত লিখতে দিন, আমি অনেক দিন থেকে যে ভেবে রেখেছি। কিন্তু উনি আমায় একটা কার্ডও লিখতে দিলেন না। আমি ছলো ছলো চোখে ফিরে এলাম।
আমরা জন্ম থেকেই বাবার মতো একজন সহনশীল বুঝদার মানুষের সঙ্গতে থেকে এসেছি। তাই জ্যাঠামশায়ের এমন জেদি ও একরোখা আচরণে আমি খুবই আহত ও অবাক হয়েছিলাম। অনেক দিন পর ওনাকে এই বয়সেও আমার থেকেও বেশি ছেলেমানুষ সাব্যস্ত করে আমি ওনাকে মন থেকে ক্ষমা করে দিই। অবশেষে দিদির বিয়ের বিশেষ দিনটি এলো। বাড়িতেই বিয়ের সমস্ত রকম আয়োজন করা হয়েছিল। বিয়ের গেট, অতিথিদের বসার জায়গা, খাওয়ার জায়গায় প্যান্ডেল খাটানো, সব ব্যবস্থা হয়ে গেল। চারিদিকে ফুল দিয়ে সাজানো হয়েছিল। দূর দূর থেকে সব আত্মীয় স্বজন এসেছিল। তাদের সব আশেপাশের বাড়িতেই থাকার ব্যবস্থা করা হয়েছিল। এই ব্যাপারে আরেকটা কথাও বলা আবশ্যক। দিদির বিয়ে 7 দিনের মধ্যে একই বাড়ি থেকে আমার জ্যাঠতুতো ছোটদার বিয়েও হয়েছিল। তাই আত্মীয় স্বজনেরা সবাই দুটো বিয়েই অংশগ্রহণ করতে এসেছিল। এমন অনেক আত্মীয় এসেছিল যাদের আমি সেবারই প্রথম দেখছি। আমার অনেকগুলো প্রায় সমবয়সী ভাইপো ও ভাগ্নের সঙ্গে একসাথে থাকার সৌভাগ্য ঘটেছিল সেই সময়। সব মিলিয়ে এক অভূতপূর্ব ব্যাপার। দিদির বিয়েকে কেন্দ্র করে আরেকটা স্বাদ আমার ছিল। সাধারণত মেয়ের বিয়ের পর তার সাথে ছোট বোনদের মধ্যে কেউ দিদির সাথে তার শ্বশুরবাড়ি যায়। আমি জেদ ধরলাম আমি যাব দিদির সাথে। আমাকে সবাই বোঝালো ছেলেরা কেউ যায় না, কিন্তু কে কার কথা শোনে। আমি আমার নিজের দিদির বিয়ের কার্ড লিখতে না পেরে রীতিমতো মরিয়া। তাই এবার আর কেউ আমায় নিরস্ত্র করতে পারল না। দিদির বিয়ের পর দিদির সাথে পাশের পাড়ার দিদির শ্বশুর বাড়ি গিয়ে পড়লাম। কতদিন আগের কথা, আজও কোথাও রজনীগন্ধা ফুলের গন্ধ নাকে এলে দিদির বিয়ের স্মৃতি মনে ভিড় করে আসে, আর আমি পৌঁছে যাই আমার জীবনের সেই বিশেষ দিনগুলোতে। দিদি ও জামাইবাবু যখন প্রথমবার বিয়ের পর আগরতলা গেল, তখন আমার হাফ ইয়ারলি পরীক্ষা চলছে। আমার জামাইবাবু বাচ্চাদের সাথে জমিয়ে গল্প করতে খুব পারদর্শী। কত রকম মজার মজার গল্প যে তার কাছে আছে, আর আমরা কত যে গল্প তার কাছ থেকে শুনেছি, তার কোনো শেষ নেই। তার যেমন বাচনভঙ্গি তেমনই তার অভিনয়। আমরা সবাই অবাক হয়ে শুনতাম। শারীরিক শক্তি ও সাহসিকতাতেও তার জুড়ি মেলা ভার ছিল। দিদির বিয়ের পরপরই আমার এক সাইকেল দুর্ঘটনায় পায়ে বেশ কিছু সেলাই পড়েছিল। আমায় কোলে করে দোতলায় নিয়ে চলে গিয়েছিল অবলীলাক্রমে। অবাক হয়ে গেছিলাম আমি। সেই দিদি জামাইবাবু বাড়ি এসেছে, কত গল্প কত আনন্দ হচ্ছে, আর আমাকে পড়তে হচ্ছে। খুব খারাপ লেগেছিল তার জন্যে। তার মধ্যেও কম আনন্দ কিন্তু করিনি। জামাইবাবু কার্বাইডের লাইট তৈরি করে আমাদের সবাইকে একেবারে তাক লাগিয়ে দিয়েছিল। কয়েকদিনের জন্য এসেও বাড়িতে ধনের চাষ করে ধনে ফলিয়েও দিয়েছিল। সব কিছুতেই ছিল তার অফুরন্ত উৎসাহ ও কর্মদক্ষতা। একবার মনে আছে জামাইবাবুর সাথে রিকশায় উঠেছি। অনেকক্ষণ ধরে এদিক ওদিক ঘুরছি, আর রিকশাওয়ালা খুব টেনশন করছে ঠিকমতো পয়সা পাবে কিনা। বারবার বলছে রিকশা ছেড়ে দেওয়ার জন্যে, কিন্তু জামাইবাবু কিছুতেই রিকশা ছাড়বে না। ঘুরেই চলেছে ঘুরেই চলেছে। রিকশারও তো এবার কাঁদো কাঁদো। যাই হোক, তাকে ছেড়ে দেওয়ার সময় সে অনেক সাহস করে যে ভাড়া বলল, জামাইবাবু তাকে দ্বিগুণ ভাড়া দেওয়ায় সে তো অবাক, একেবারে আপ্লুত। পারে তো প্রণামই করে ফেলে। কোনো রকমে তাকে বিরত করা হলো। এমনই আমার জামাইবাবু, সবার থেকে আলাদা, সব রকম ধরা ছোঁয়ার বাইরে, নিপাট ভদ্রলোক, দয়ালু, মজাদার, কিন্তু রেগে গেলে ও প্রয়োজনে ভয়ঙ্করও হতে পারা অনবদ্য এক মানুষ।